হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টার চতুর্থ ভিডিওটা বানাবো। অর্থাৎ এখানে আমরা কি কি পড়বো দেখে নিই। তাপের পরিবহন পড়ব, তাপ পরিবাহিতা পড়ব, স্থির পূর্বাবস্থা ও স্থিরাবস্থা পড়ব, কোনো পদার্থের বা পরিবাহী ব্লকের মধ্য দিয়ে পরিবাহী তাপের পরিমাণ কতটা হবে সেটা পড়ব, তাপীয় রোধের ধারণা নেব এবং ইঞ্জিন হাউসের পরীক্ষা এটা নেব। ঠিক আছে, তো এই যে প্রথম যেটা নাম্বার আছে এ, এটা হচ্ছে তাপের পরিবহন। অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে তাপের পরিবহন হলো তাপ সঞ্চালনের একটি পদ্ধতি। তো তাপ সঞ্চালনের কটা পদ্ধতি আছে? তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে। এক হচ্ছে তাপের পরিবহন, মানে পরিবহন, দুই হচ্ছে পরিচলন, আর 3 নম্বর হচ্ছে বিকিরণ। তো প্রথমে বলি পরিবহন কাকে বলে। যদি আমরা একটি লোহার দণ্ডকে উত্তপ্ত করি, তাহলে যে দিকটা উত্তপ্ত করছি বা গরম করছি সেই দিক থেকে আস্তে আস্তে তাপ যে দিকটা শীতল আছে সেদিকে এসে পৌঁছাবে। অর্থাৎ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ যাবে। কিন্তু ভালো করে যদি আমরা দেখি যে ওই লোহার দণ্ডের কোনো অংশ থেকে, অর্থাৎ যদি এই অংশ উত্তপ্ত থাকে, এই অংশ থেকে অন্য অংশে তাপ গেলেও অণুগুলির কোনো স্থানান্তর হচ্ছে না। অর্থাৎ ওই লোহার দণ্ডের উত্তপ্ত অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হলেও দণ্ডের মধ্যে থাকা অণুগুলির কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবহনের সংজ্ঞা কী হবে? কোনো পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হলে পদার্থের কণাগুলি স্থান পরিবর্তন করে না তাকে তাপের পরিবহন বলবো। ঠিক আছে, তো এই পদ্ধতি কিভাবে হবে? অণুর কম্পনের মাধ্যমে। পরিবহন পদ্ধতি কি হয়? অণুগুলির কম্পনের মাধ্যমে। যেমন ধরো এই একটা লোহার দণ্ড আছে, এদিকটা যদি গরম করি মানে হট করছি, আর এদিকটা কোল্ড আছে বা নর্মাল আছে, আমি নর্মাল বলতে পারি অথবা কোল্ড বলতে পারি। ঠিক আছে, তো প্রথমে এই যে অংশটা গরম করলাম সেই অংশের অণুটা কম্পিত হবে, এদিকে এদিকে কম্পিত হবে বা ওপর নিচে কম্পিত হবে। তারপর এই কম্পনটা পাশের অণুতে যাবে। এইভাবে কম্পন একে অন্যতে স্থানান্তরিত হবে, কিন্তু অণুগুলো নিজেরা স্থান পরিবর্তন করবে না। দ্বিতীয় পদ্ধতি হলো পরিচলন। পরিচলনটা কি পদ্ধতি? তাপ পরিবহনের এই পদ্ধতিতে উত্তপ্ত বা উষ্ণতর স্থানের উত্তপ্ত অণুগুলি নিজেরাই শীতলতর স্থানে গিয়ে তাপ সঞ্চালিত করে, সেটাকে বলা হচ্ছে পরিচলন। যেমন ধরো কোনো একটা জায়গা গরম করলাম, আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, এখানে গরম একটা উনুন আছে গরম, তো এখানকার বায়ুটা, এই যে বায়ু বা গরম বায়ু, এরা কি হবে? এই যে গরম বায়ু সে নিজেই উপর দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ গরম বায়ু নিজেরা স্থান পরিবর্তন করে ওপরের বায়ুকে উত্তপ্ত করছে। তাহলে এক্ষেত্রে বায়ুর অণুগুলি নিজেরাই স্থান পরিবর্তন করেছে। এটা হলো পরিচলন। আর বিকিরণ কি? বিকিরণ হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো যে পদ্ধতিতে আসে সেটা হচ্ছে বিকিরণ। তা বিকিরণের ডেফিনিশন কি হবে? দেখো আগে আমরা বলে দিই কি হবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, কিন্তু এই সূর্য এবং পৃথিবীর মাঝে কোনো মাধ্যম নেই। তাহলে ডেফিনেশনটাতে কি বলতে হবে? যে মাধ্যম ছাড়াই, তাহলে কি বলতে হবে? তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যম ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে যায়, সেই পদ্ধতিকে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, এবার তুমি বলবে স্যার মাধ্যম নেইটা বুঝলাম, কিন্তু মাধ্যম থাকলেও উত্তপ্ত করে না এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে। তোমার বাড়িতে কাচের জানলা আছে, ওই কাচের জানলা দিয়ে বাইরের আলো ভেতরে প্রবেশ করছে, তার সঙ্গে সঙ্গে তাপটাও প্রবেশ করছে। দেখো জানলাটা সমস্ত তাপকে আটকে দিতে পারছে না। ঠিক আছে, তার মধ্যে দিয়ে ভেদ করে কিছু তাপ ভেদ করে চলে আসছে। এক্ষেত্রে যে তাপটা কাঁচকে ভেদ করে বেরিয়ে চলে আসছে সেই তাপটা মাধ্যমকে উত্তপ্ত করেনি, ঠিক আছে, তাহলে কটা পদ্ধতি বলা হলো? পরিবহন, পরিচলন এবং বিকিরণ। মনে রাখবে এই বাকি দুটো পদ্ধতি পরিচালনা এবং বিকিরণ আমাদের সিলেবাসে নেই।
ঠিক আছে, তাহলে আমরা শুধু পড়ব তাপের পরিবহন। তা তাপের পরিবহনের ক্ষেত্রে আমরা কিছু পদার্থ আছে দেখব যে পদার্থগুলো তাপের ভালো পরিবহন ঘটায়, এবং কিছু পদার্থ আছে যাদের মধ্যে তাপের পরিবহন ভালো রকমের হয় না বা সহজে হয় না। যেমন ধরো লোহা, তামা, রূপো, সোনা ইত্যাদি ধাতুগুলোর মধ্য দিয়ে তাপের সঞ্চালন বা তাপ পরিবহন খুব দ্রুত হয়, খুব ভালো হয়। কিন্তু যদি আমি বলি কাঠ, কাগজ, প্লাস্টিক, এগুলো এগুলোর মধ্য দিয়ে তাপের পরিবহন খুব ভালো হয় না, এগুলো তাপের কুপরিবাহী। তাহলে সুপরিবাহী কাদের বলবো? যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তাপের পরিবহন সম্ভব হয় তাদের বলা হবে তাপের সুপরিবাহী। তাহলে পরিবহন এর মধ্যে সুপরিবাহী এলো এবং কুপরিবাহী এলো। কুপরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারে না। এই পরিবাহিত কথাটা লিখবে, পরিবাহিত, সঞ্চালিত লিখো না, পরিবাহিত কথাটা বলতে হবে তোমাদেরকে। তাহলে কুপরিবাহী, ঠিক আছে। তাহলে দুই প্রকার পদার্থ। এবারে তাপের সুপরিবাহী এবং কুপরি পদার্থের দুটো উদাহরণ দিয়ে দিই। আগেকার দিনে মাটির হাঁড়িতে রান্না হতো, তো মাটির হাঁড়িতে রান্না করতে অনেক বেশি সময় লাগতো। কেন? এই যে বাইরের থেকে যে জ্বালানি প্রয়োগ করা হয় বা যে আগুনটা দেওয়া হয়, তার তাপটা মাটির হাঁড়ি ভেদ করে খাবার বা ভেতরের খাবার পর্যন্ত পৌঁছাতে সময় লাগে। এখন কি ইউজ করা হয়? অ্যালুমিনিয়ামের পাত্র। অ্যালুমিনিয়াম পাত্র বা হাঁড়ি বা কড়াই, এগুলোতে কি হয়, যে আমরা আগুনটা প্রয়োগ করি সেটা গ্যাসের মাধ্যমে, কাঠের মাধ্যমে, যাই হোক, কাঠের আগুনের মাধ্যমে যাই হোক, সেই তাপটা সহজেই হাঁড়ির অ্যালুমিনিয়ামের কে ভেদ করে বা হাঁড়ির অ্যালুমিনিয়াম দ্বারা বাহিত হয়ে খাবার পর্যন্ত পৌঁছাতে পারে। ঠিক আছে, তাই সহজে সুসিদ্ধ হয়। কিন্তু যদি কুপরিবাহী বলি, তাহলে দেখো তোমাদের বাড়িতে দেখবে কুকার, তারপরে ফ্রাইং প্যান, এগুলোর হাতলগুলোর উপরে একটা আবরণ দেওয়া আছে। সেগুলো কি না, সেগুলো সহজে তাপ পরিবহন করে না। তাই আমরা যখন ওগুলো দিয়ে কাজ করি আগুনের মধ্য দিয়ে, তখন আমাদের হাতে মানে তাপটা লাগে না। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতা নিয়ে আমরা বললাম। তাপ পরিবাহিতা নিয়ে যখন বললাম, এরপরে আসছে স্থির পূর্বাবস্থা এবং স্থিরাবস্থা। ভালো করে শুনবে, স্থির পূর্বাবস্থা এবং স্থিরাবস্থা। তাহলে আমি আপাতত একটি ছবি আঁকছি। এই ছবিতে আমি কি বলবো? স্থির পূর্বাবস্থা এবং স্থিরাবস্থা বোঝাতে চাইছি। তো মনে করলাম যে এই যে দণ্ডটা আছে, এটা ধাতব দণ্ড, এটা হচ্ছে ধাতব দণ্ড। এই দণ্ডের এক প্রান্তটা উনুনে বা গরম আধারে সংযোগ ঘটিয়ে দিচ্ছি। তাহলে এটা হট লিখে দিচ্ছি, হট, অর্থাৎ এই জায়গাটা গরম। এবার এই দিকটা কি নর্মালও হতে পারে অথবা ঠান্ডাও হতে পারে, আমি এটাকে নর্মাল টেম্পারেচার বলছি। এবার প্রথমে কি হবে, যখনই আমি এটা গরম করতে দিলাম, এক প্রান্তটা উনুনে ঢুকিয়ে দিলাম একটি লোহার বা ধাতুর দণ্ডকে, তখন কি হবে, এই অংশটা দ্রুত গরম হবে। এটা কয়েকটা ব্লকে ভেঙে দিচ্ছি, কয়েকটা স্তরে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এই স্তরগুলো একটা একটা স্তরকে ধরে নিচ্ছি। এই স্তরে প্রথমে এই স্তরটা গরম হবে, তারপরে এই স্তরটা গরম হবে, তারপরে এই স্তরটা, এরকম পর 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 স্তরগুলো গরম হয়ে যাবে। তাহলে কি হবে, এখন আমি যে কোনো একটা স্তরকে ধরে নিচ্ছি। এখন আমি যে কোনো একটা স্তরকে ধরছি, এই স্তরটা কি করবে, আগের স্তর থেকে তাপ নেবে। যখন উত্তপ্ত হচ্ছে, প্রতিটি স্তরে উষ্ণতা বাড়ছে, তখন কি হবে সেটা ভাবো। তাহলে এই স্তরটা কি করবে, এর আগের স্তর থেকে তাপ নেবে, সেই তাপের কিছুটা নিজে গরম হবে, কিছুটা নিয়ে নিজে গরম হবে, কিছুটা পাশেরটাকে দেবে, মানে পাশের ইয়েটাকে দেবে, স্তরটাকে দেবে, আর কিছুটা বিকিরণ করবে। দেখো তিনটা ঘটনা ঘটালো। এই স্তরটি, এটাকে যদি এ বলি, এ স্তরটি তার আগের স্তর থেকে যে তাপটা নিল তা তিনভাবে ব্যবহৃত হলো। একটা অংশ এ স্তরকে গরম করতে কাজে লাগলো, একটা অংশ তার পাশের স্তরকে দিয়ে দিতে কাজে লাগলো, মানে পরবর্তী স্তরকে দিল, আর একটা অংশ বিকিরণ ঘটিয়ে দিল। ঠিক আছে, অর্থাৎ এই সময়, যে সময় এই ঘটনাটা ঘটছে, সেই সময় কি হচ্ছে, প্রতিটি স্তরের উষ্ণতা, এই যে এগুলোকে যদি বড় বড় স্তর করে দিই, প্রতিটি স্তরের উষ্ণতা বাড়ছে, প্রতিটি স্তরের উষ্ণতা বাড়ছে। মনে রাখবে, এই প্রতিটি স্তরের উষ্ণতা বাড়ছে। তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিরাবস্থা। ঠিক আছে, আচ্ছা, এরপর
বেশ কিছুক্ষণ যদি আমি এই দণ্ডটাকে এখানে রেখে দিই তাহলে কি হবে? তাহলে হবে কি, তাহলে প্রতিটি স্তর যদি আমি এখান থেকে নাম দিই এ বি সি ডি ই এফ জি এইচ, এই প্রতিটি স্তর নিজের সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছে যাবে। অর্থাৎ সেই অবস্থায় কি হবে, এই যে স্তরটা আছে ই স্তর নিয়ে বলছি, এই স্তরটা যে তাপটা নেবে তার কিছুটা পাশেরটাকে দেবে আর কিছুটা বিকিরণ করবে, কিন্তু আর নিজে গরম হবে না। কথাটা বোঝো? এই সময় যখন স্তরটি সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছে গেছে তখন স্তরটি কি করবে, যে তাপটা তার পাশের স্তর থেকে নিল, এইখান থেকে যে তাপটা সে নিল সেই তাপটা পাশের স্তরকে কিছুটা দেবে আর কিছুটা ওই বিকিরণ ঘটিয়ে দেবে, নিজে কোনো তাপ নেবে না, তাই এর উষ্ণতা বাড়ে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিরাবস্থা। ঠিক আছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিরাবস্থা। এরপর আমরা পড়ব কোনো পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং সেখান থেকেই আমি পরিবাহিতার ধারণা পাবো। ঠিক আছে, তাহলে আমি মনে করলাম এটা একটা আয়তাকার ব্লক, একটা আয়তাকার ব্লক নিলাম। এই আয়তাকার ব্লকটির এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ1, এই যে এই প্রান্তের উষ্ণতা, আর এই প্রান্তের উষ্ণতা হচ্ছে θ2। মনে রাখবে θ1 গ্রেটার দেন θ2, θ1 গ্রেটার দেন θ2, অর্থাৎ এই দিকটা উষ্ণ ওই দিকটা শীতল। আবার এটার বেদ হলো গিয়ে ডি, বেদ হলো ডি, আর এই যে এই অংশটা এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এটার ক্ষেত্রফল হলো এ। ঠিক আছে, এরপর টি সময় নিয়েছে, টি সময়ে যদি এই উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের দিকে কিউ পরিমাণ তাপ যেতে পারে এর মধ্য দিয়ে, কিউ পরিমাণ তাপ অতিক্রম করে, কতটা তাপ? কিউ পরিমাণ তাপ অতিক্রম করে। তাহলে এই পরিবাহিত তাপ, যে তাপটা পরিবাহিত হলো কিউ পরিমাণ তাপ, এটা হচ্ছে 1 নম্বর কেস, হচ্ছে এই পরিবাহিত তাপ কিসের সঙ্গে সমানুপাতিক সেগুলো দেখতে হবে, কিসের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কিউ এর সঙ্গে এই উষ্ণতা পার্থক্য সম্পর্ক কি, কিউ এর সঙ্গে ডি এর সম্পর্ক কি অর্থাৎ বেধের সম্পর্ক কি, কিউ এর সঙ্গে অর্থাৎ পরিবাহী তাপের সঙ্গে প্রস্থচ্ছেদের সম্পর্ক কি, পরিবাহী তাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি, এগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এই প্রান্তটির উষ্ণতা যদি 100°C হয় এবং এই প্রান্তে 0°C হয় তাহলে তাপ বেশি যাবে, না এই প্রান্তের উষ্ণতা 1°C ও এই প্রান্তে 0°C কোনটা হলে বেশি তাপ যাবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো, যদি এইটা 100° আর 0° হয়, অর্থাৎ পার্থক্য যদি বেশি হয়, উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তবেই তাপ বেশি যাবে। তাহলে উষ্ণতা পার্থক্য, এই যে পরিবাহিত তাপ, এটা হচ্ছে কিউ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। ঠিক আছে, আগে আমি একটু সিরিয়াল লিখি। তাপের পরিমাণটা এই প্রস্থচ্ছেদের সমান, মনে রাখবে প্রস্থচ্ছেদ বেশি হলে তাপ বেশি পরিমাণে প্রবাহিত হয়, কিউ প্রপোর্শন এ। আবার উষ্ণতা পার্থক্য বেশি হলে তাপ বেশি পরিমাণে পরিবাহিত হয়, অর্থাৎ পরিবাহিত তাপ উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। আবার যদি সময় বেশি হয় তাহলে পরিবাহিত তাপ বেশি হয়, অর্থাৎ যদি বেশি সময় দেওয়া যায় তাহলে তাপ পরিবাহিত হবে যতটা সেটার পরিমাণটা অনেক বেশি। দ্যাট মিনস কিউ প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, টাইমটাকে টি বললাম। আচ্ছা, আবার যদি বেদ বেশি হয়, অর্থাৎ যদি পাতটা পুরু বেশি হয়, মোটা বেশি হয়, তাহলে কম তাপ এদিক থেকে ওদিকে যাবে। দ্যাট মিনস কিউ প্রপোর্শনাল টু 1/d, এটাকে বলা হয় কিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। বেদ বেশি হলে তাপ কম যাবে, বেদ কম হলে তাপ বেশি যাবে। যাই হোক, এই সমস্তগুলোকে আমি মিক্স করে অর্থাৎ ভেদের সূত্র প্রয়োগ করে আমি পেতে পারি কিউ প্রপোর্শনাল টু এ θ2 মাইনাস θ1 টি বাই ডি। এখন
এই যে সমানুপাতি চিহ্নটা আছে, এই সমানুপাতি চিহ্নটাকে তুলে দিয়ে যদি আমি সমান চিহ্ন বসাতে চাই, তাহলে সর্বদা একটি ধ্রুবক রাশি আসে। তাহলে কিউ, এটাকে অতএব বলছি কিউ ইজ ইকুয়াল টু, একটু নিচে লিখছি, কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি বাই ডি। এবার এই একটা ধ্রুবক যেটা লিখছি সেটা হচ্ছে কে, মনে রাখবে এটা ছোট হাতের কে, ইট ইজ অলওয়েজ স্মল কে। ভালো করে যদি লিখি এই স্মল কে, ঠিক আছে। এই কে রাশিটাকে বলা হয় পদার্থের পরিবাহিতাঙ্ক। দেখো এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টি সময় আর কি ডি, এগুলো কিন্তু আমি যার ইচ্ছা তার বানাতে পারি। যেমন লোহার এবং কাঠের দুটি দল এরকম ব্লক বানালাম, দুটোরই সব কিছু সমান, উষ্ণতা পার্থক্য সমান, বেদ সমান, প্রস্থচ্ছেদ সমান এবং সময়টাও সমান করে দিলাম। কিন্তু লোহার তাপ বেশি যাবে, কাঠের খণ্ডের মধ্যে তাপ কম যাবে। তো এটা কিসের উপর নির্ভর করে? তার উপাদানের উপর। তাহলে এই ধ্রুবকটি হলো ওই উপাদানের উপর নির্ভরশীল ধ্রুবক। এইবারে তোমাদেরকে কে এর একক, এটাকে বলা হয়, এই কে ধ্রুবকটাকে কি বলা হয়? তাপ পরিবাহিতা। কে ধ্রুবকটাকে বলা হয় তাপ পরিবাহিতা, ঠিক আছে। তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতাঙ্ক ইত্যাদি বলা হয়। এরপর কে ধ্রুবকটির একক, যদি আমি কে ধ্রুবকটির একক বার করতে চাই, তাহলে আমি এইখানে একটু জায়গা নিয়ে নিচ্ছি। আমি এখানে কে ধ্রুবকটার একক নির্ণয় করব, ভালো করে লক্ষ্য করবে। তাহলে যার একক নির্ণয় করব তাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো আর বাকিদেরকে ডান দিকে নিয়ে যাব। তাহলে কে এর একক নির্ণয় করছি, কে সমান কিউ ডি, এটা এদিকে আসছে, এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ডি। তাহলে কিউ ডি বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এবার এককগুলো লিখে ফেলো। এটা হলো ক্যালোরি, এটা হলো এটাকে যদি ক্যালোরি নয়, এটা সিজিএসে চলে আসলাম। যদি এটাকে জুল বলি তাহলে এটাকে মিটার বলতে হবে, এটাকে ক্ষেত্রফল মিটার স্কোয়ার বলতে হবে। তাহলে কি হলো দেখো, এটাকে জুল বললে এটাকে মিটার বলতে হবে, এটাকে বলতে হবে মিটার স্কোয়ার। থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতা পার্থক্য, দ্যাট মিনস কেলভিন, বড় হাতের কে, বড় হাতের কে। আর এটা টাইম, টাইম মানে সেকেন্ড। তাহলে কি এককটা কি বেরোলো? জুল। এই মিটার, মিটার কেটে যাবে, একটা মিটার কেটে যাবে, ঠিক আছে। সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। দ্যাট মিন বেরোলো জুল পার সেকেন্ড মানে ওয়াট, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আমি আবারও বলবো তোমাদেরকে যে এই পেজটার একটা ছবি তোমরা বা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, তাহলে তুমি এখান থেকে কে এর একক বার করার পদ্ধতিটা বুঝে গেলে। এইভাবে তোমরা কে এর মাত্রাও নির্ণয় করে নিতে পারো, ঠিক আছে। এই যে কে এর মাত্রা নির্ণয়, তাহলে তোমরা আশা করবো এটার একটা ছবি নিয়ে নেবে, আশা করব তোমরা এটার একটা ছবি নিয়ে নেবে। এরপর কে এর মাত্রা নির্ণয় করব, ঠিক আছে। কে এর মাত্রা নির্ণয় করছি, কে এর মাত্রা, ছোট হাতের কে এর মাত্রা। তাহলে এর যে এই পাশে যে রাশিটা আছে তার সবাইকার মাত্রা নিতে হবে। তাহলে কিউ এর মাত্রা, ডি এর মাত্রা, এ এর মাত্রা, থিটা টু, থিটা ওয়ান মাইনাস, সরি এখানে ভুল বলে গেছি আমি, থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে পুরো সিস্টেমটায়, থিটা ওয়ান মাইনাস থিটা টু হবে পুরো সিস্টেমটায়, ঠিক আছে। আমি ওটা ভুল করেছি, থিটা ওয়ান মাইনাস থিটা টু। আচ্ছা, এটা হবে কত? টাইম টি, ঠিক আছে। নেক্সট, তাহলে এদের মাত্রাগুলো, এটা হচ্ছে কিউ মানে শক্তি, শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ডি, ডি মানে হচ্ছে এল, মানে বেদ, বেদের একক, এটা হলো। নেক্সট, ক্ষেত্রফলের একক এল স্কোয়ার, মাত্রা একক নয়, এগুলো সব মাত্রা। থিটা টু মাইনাস থিটা ওয়ান এর মাত্রা হবে এইভাবেও লেখা যায়, অথবা কেলভিনও লেখা হয়, মনে রাখবে এটাও লেখা হয় অথবা কেলভিনও লেখা হয়, যে যেটা লিখতে পারো। মানে কে বড় হাতের কে লেখা হয়। সময়, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে মাত্রাটা দাঁড়ালো এম রইলো, এল স্কোয়ার কেটে দেবে, একটা এল রইবে, এই এলটা, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই হয়ে গেল কে এর, ছোট হাতের কে এর মাত্রা, পরিবাহিতার মাত্রা, ঠিক আছে। এই হলো পরিবাহিতার মাত্রা। তো আমরা এখন নির্ণয় করলাম
পরিবাহিতার মাত্রা। এরপর আমরা পড়ব তাপীয় রোধের ধারণা। ঠিক আছে, এরপর আমরা পড়ব তাহলে এখন আমরা তাপের পরিবহন পড়ে ফেলেছি, তাপ পরিবাহিতা পড়েছি, স্থির পূর্বাবস্থা এবং স্থিরাবস্থা পড়েছি, পরিবাহী তাপের পরিমাণ পড়েছি। আমরা পরিবাহী তাপের পরিমাণের রাশিমালাটা কত পড়েছি? কিউ ইকুয়াল টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি। এখন এই রাশিটাকে যদি আমি এইভাবে লিখি কিউ বাই টি, মানে কি এটা অ্যাকচুয়ালি কত ছিল? টি সেকেন্ডে পরিবাহিত তাপ। এই তাপের পরিমাণটা কত ছিল? টি সেকেন্ডে পরিবাহিত তাপ। আমি যদি এটা লিখি 1 সেকেন্ডে পরিবাহিত তাপ লিখি, অর্থাৎ কিউ বাই টি, টি সেকেন্ডে পরিবাহিত তাপ এইটা, 1 সেকেন্ডে পরিবাহিত তাপ, কিউ বাই টি সমান লিখব কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি। এইটাকে, এই যে সমীকরণটা, এটাকে আবার আলাদাভাবেও লেখা যায়। আমি উপরে শুধু তাপ পরিবহনের কারণটা লিখতে পারি, বাকি সমস্ত রাশিকে নিচে লিখতে পারি। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি বাই কে, এরকমও লিখতে পারি। তাহলে দেখো এই পাশে আছে তাপ পরিবহনের হার, তাপ পরিবহনের হার সমান হচ্ছে তাপ পরিবহনের কারণ বাই একটি ধ্রুবক, যেটা ধ্রুবক কি? ওই যে পদার্থটা বা বস্তুটা ইউজ করা হয়েছে তার ওই যে ব্লকটা বা আয়তাকার ব্লকটা ইউজ করা হয়েছে, তার বেগ, তার ক্ষেত্রফল এবং তার উপাদানের জন্য একটা ধ্রুবক। ঠিক আছে, এরপর এর সঙ্গে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহের যে রাশিমালাটা আছে তার তুলনা করব আমরা। আমরা তড়িৎ প্রবাহের রাশিমালার কি তুলনা পাই? I ইকুয়াল টু V1 মাইনাস V2 বাই R। এখানে V1 কি আগে বলে দিই, যদি একটা তার থাকে, এই তারের এই প্রান্তটা আমি এই নিচে বোঝাচ্ছি, যদি একটা তার থাকে, এই তারের বা রোধ থাকে, পরিবাহী থাকে, তার এই প্রান্তটা V1, এই প্রান্তটা V2। যদি V1 গ্রেটার দেন V2 হয়, V1 গ্রেটার দেন V2, অর্থাৎ বিভব যদি V1 বেশি হয় তাহলে V1 থেকে V2 এর দিকে তড়িৎ প্রবাহ হবে, এবং এই তারটির রোধ যদি R হয় তাহলে এইভাবে লেখা যায়, এই তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে I। ঠিক আছে, তড়িৎ প্রবাহ I, তড়িৎ প্রবাহের মান I, এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে পরিবাহিত আধানের পরিমাণ। তা আমরা যদি এই সমীকরণটার সঙ্গে তুলনা করবো বলি, তাহলে এই আইটাকে আমাকে অন্যভাবে লিখতে হবে। মনে করলাম যে এই যে পরিবাহীটা ইউজ করেছিলাম তার মধ্য দিয়ে কিউ পরিমাণ তাপ যায় টি সময়ে, টি সময়ে কিউ পরিমাণ তাপ যায়, তাহলে পরিবহনের হার কত হবে? কিউ বাই টি সমান V1 মাইনাস V2 বাই আর। এইবারে এই সমীকরণটা 1 নম্বর নাম দিচ্ছি এবং এই সমীকরণটায় 2 নম্বর নাম দিচ্ছি। এবারে আমি বলতে পারি, দেখো এখানে কে আছে? পরিবাহিত তাপের পরিমাণ, এখানে আছে পরিবাহিত আধানের পরিমাণ, এখানে আছে সময়, এখানেও আছে সময়। অর্থাৎ এইটা হলো পরিবহনের হার, এটা হলো তড়িৎ পরিবহনের হার, এটা তাপ পরিবহনের হার, এটা তড়িৎ পরিবহনের হার। এই উপরে কি আছে? ডান পাশে উপরে কি আছে? তাপ পরিবহনের কারণ। আর এটারও ডান পাশের উপরে আছে কি? তড়িৎ প্রবাহের কারণ। আচ্ছা, এর নিচে কি আছে? একটা রাশি। আর এর নিচে কি আছে? রোধ। তাহলে বাকি সবগুলো বাম পাশের লব হর এবং ডান পাশের লব মিলে গেলে আমরা ডান পাশের হরটা তুলনা করতে পারি। আমি বলছি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যেমন এটাকে রোধ ভাবা হয়, তাপ প্রবাহের ক্ষেত্রে এটাকে রোধ ভাবা যেতে পারে। তাহলে তাপ প্রবাহের ক্ষেত্রে এটাকে যদি রোধ ভাবি, তাহলে আমি বলছি তাপীয় রোধ। তাহলে এটার নাম পড়ে গেল তাপীয় রোধ। তাপীয় রোধ কত হবে? এটাকে RH বলছি, RH সমান ডি বাই কে এ, কে এ। ঠিক আছে, RH সমান ডি বাই কে এ, এটাকে তাপীয় রোধ বলা হচ্ছে। এরপর আমরা তড়িৎ পরিমাণ ভালো করে দেখে নেবে, যে জায়গাটা তোমাদের প্রয়োজন হবে সেই জায়গাটা স্ক্রিনশট বা ছবিকে পজ করে নিয়ে তোমরা লিখে নেবে প্রয়োজন মতো। এরপর আমরা এই যে রোধ সমান ডি বাই কে লিখলাম, এটা তাপীয় রোধ। আমরা জানি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ সমান রো এল বাই এ। ঠিক আছে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ সমান রো এল বাই কে।
তাহলে এর ক্ষেত্রেও এরকম কল্পনা করা যেতে পারে। তাহলে তাপীয় রোধের ক্ষেত্রেও সেরকম আমরা কল্পনা করতে পারি, তাপীয় রোধ সমান রো ডি বাই এ। তাহলে যদি তাপীয় রোধ সমান, এটাকে আরেকবার লিখছি, আর এইচ সমান রো ডি বাই এ। ডি মানে তো বেদ হয়ে গেল, অর্থাৎ ওই ফলকটির যা বেদ ছিল এরকম এটাকে বেদ বলে দেওয়া যেতে পারে। এ মানে হলো পরিবাহীর ক্ষেত্রফল, এখানে এ আছে, কিন্তু এইখানে রো আছে, এখানে কে আছে। আমরা জানি যে এই কে রাশিটা হলো পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। তাহলে এখানে এই 1 আর 2 সমীকরণ তুলনা করে এটা পেয়েছিলাম, এটা 3 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এই 3 আর 4 তুলনা করে আমরা কি পেতে পারি? 3 নম্বর এবং 4 নম্বর তুলনা করে পেতে পারি রো ইকুয়াল টু 1/k। এই রোটাকে বলা হয় পরিবাহীর মানে তাপীয় রোধাঙ্ক। এই রোটাকে বলা হয় পরিবাহীর তাপীয় রোধাঙ্ক। তারপর পরিবাহীর তাপীয় রোধাঙ্ক সমান হয়ে গেল 1 পরিবাহিতাঙ্ক। আমি বলতে পারি তাপীয় রোধাঙ্ক সমান 1 পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এখনো পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত এসেছি যে রো ইজ ইকুয়াল টু 1/k। রো মানে হচ্ছে রোধাঙ্ক, কি রোধাঙ্ক? তাপীয় রোধাঙ্ক, পরিবাহী তাপীয় রোধাঙ্ক সমান হচ্ছে 1 পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক বলতে পারি। ঠিক আছে, এরপর এই যে তাপ পরিবাহিতাঙ্ক কে পেলাম, এই রাশিটা কিভাবে কোনো বিষয়ের উপর বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেখতে পারি। কিন্তু আমরা ইঞ্জেন হজের একটা পরীক্ষা করব, সেই পরীক্ষায় আমরা দেখব কোন পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের কিভাবে তুলনা করা হয়। ভালো করে বুঝবে, কে, এই কে রাশিটার কিভাবে তুলনা করা হয়, একটা কে অন্য ধাতুর কে এর সঙ্গে কিভাবে তুলনা করা হয়। উনি কি করলেন, ইঞ্জেন হজ কি করলেন, বাথটবের মতো বা কোনো চৌবাচ্চা একটা বড় পাত্র নিলেন, চৌবাচ্চা বা একটা বড় পাত্র নিলেন, সেই পাত্রে কতগুলো ছিদ্র করে দিলেন, সেই পাত্রে কতগুলো ছিদ্র করে দিলেন। ঠিক আছে, এই পাত্রে কতগুলো ছিদ্র করে দিলেন, এই ছিদ্রের মধ্য দিয়ে কতগুলো সম প্রস্থচ্ছেদ এবং সমান দৈর্ঘ্য বিশিষ্ট অর্থাৎ সর্বসম বিভিন্ন ধাতুর তৈরি কতগুলো সর্বসম দণ্ডকে এখানে প্রবেশ করাবেন। তার আগে কি করলেন, ওই দণ্ডগুলির উপরে মোমের প্রলেপ, সমবেধের মোমের প্রলেপ, অর্থাৎ ওই মোমগুলির উপর সমান বেধ বিশিষ্ট সমান থিকনেসের মোমের প্রলেপ চাপিয়ে দিলেন। ঠিক আছে, তারপর ওই দণ্ডগুলিকে সমপরিমাণ এই বাথটবের মধ্যে কিছুটা করে জয়েন করে অর্থাৎ ঢুকিয়ে দিলেন এবং তারপর সিল করে দিলেন একে। ঠিক আছে, দণ্ডগুলো এখানে সিল করে দিলেন। এরপর উনি কি করলেন, বাথটবে কিছু, বাথটব মানে কি, এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ উনি তেল দিয়ে দিলেন। তেল দিলে কি হবে, এবার তেলটাকে যদি গরম করা যায় তাহলে সমস্ত লোহার এই সমস্ত ধাতব দণ্ডগুলি সমপরিমাণে উত্তপ্ত হবে। উনি দেখলেন যে যখনই আমি এটাকে বার্নার দিয়ে সমভাবে গরম করছি, তখন এই যে দণ্ডগুলি আছে তাদের মধ্যে দিয়ে কোনো কোনো দণ্ডর ওপর মোমটা তাড়াতাড়ি গলে যাচ্ছে, কোনো কোনো দণ্ডের মধ্যে দিয়ে মোমটা আস্তে আস্তে গলছে। এটা উনি লক্ষ্য করলেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভিন্ন ভিন্ন ধাতব দণ্ডের মধ্যে মোমের গলন ভিন্ন ভিন্ন হলো। যদি এই দণ্ডগুলিকে 1, 2, 3, 4 বলি এবং এদের পরিবাহিতাঙ্ককে K1, K2, K3, K4 এরকম বলা হয় এবং এদের দৈর্ঘ্যগুলো L1, L2, L3, L1, L2, L3 কি কতটা করে মোম গলেছে, এটা হবে L1, L2, L3, কতটা করে মোম গলেছে, এটা হচ্ছে L4। তার পরিমাণ যদি এইভাবে দেখানো হয় তাহলে ইঞ্জেন হাউস বা ইনি পরীক্ষা করে দেখালেন যে তাদের যে দৈর্ঘ্যের যতটা করে মোম গলেছে তার দৈর্ঘ্যের বর্গ এবং পরিবাহিতাঙ্ক K1 এর অনুপাতটা সর্বদৈর্ঘ্য, অর্থাৎ L1 স্কোয়ার বাই K1 সমান L2 স্কোয়ার বাই K2 সমান L3 স্কোয়ার বাই K3 ডট 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 ডট। কথা বোঝা গেল? অর্থাৎ মনে রাখবে
এই L1 L2 L3 L4 এগুলো কি? এগুলো হলো শেষ পর্যন্ত কতটা করে মোম গলেছে, শেষ পর্যন্ত কতটা করে মোম গলেছে, অর্থাৎ একদম বাথটবে যতটা গরম করা হয়েছে বা এই পাত্রের মধ্যে রাখা তেলকে বা তরলকে যেটা গরম করা হয়েছে সেই উষ্ণতায় প্রত্যেকেই গিয়ে একটা নির্দিষ্ট গলনের পর থেমে গেছে, আর মোম গলছে না, সেইটা হচ্ছে L1 L2 L3 L4 এবং তাদের পরিবাহিতাঙ্ক যদি যথাক্রমে K1 K2 K3 এবং K4 হয় তাহলে এইভাবে লেখা যায়। দ্যাট মিন্স L বাই কে L স্কোয়ার বাই কে ইজ ইকুয়াল টু ধ্রুবক। এইটা হলো ইঞ্জেনহজের পরীক্ষায় কে অর্থাৎ পরিবাহিতাঙ্কের তুলনা করার পদ্ধতি। ঠিক আছে, এই রকম করে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা যা বিষয় আছে সেগুলো পড়ো, পড়লেই তোমরা এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো মেনটেন করে যাও, তাতে তোমাদের দেখবে সমস্ত চ্যাপ্টারটাই খুব ভালো করে